যে কোনো দেশের অর্থনীতিকে পেছন থেকে চালায় একটা অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী হাত, আর সেই হাতটাই হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক। চলুন আজকে এই পাওয়ার হাউস প্রতিষ্ঠানটা ঠিক কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থার চাবিকাঠি। তো এই অমছন্ড বড় দায়িত্বটা আসলে কার উপর? চলুন রহস্যটা ভেদ করা যাক। এই দায়িত্বটা পালন করে কেন্দ্রীয় ব্যাংক। একে বলা হয় দেশের ব্যাংকিং সিস্টেমের এপেক্স বডি, মানে একদম চূড়ায় থাকার সংস্থা। যেমন ধরুন ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, যেটা ১৯৩৫ সালে তৈরি হয়েছিল। দেশের বাকি সব ব্যাংকে কিন্তু এর নিয়মকানুন মেনে চলতে হয়। আজকে আমরা ধাপে ধাপে দেখব কেন্দ্রীয় ব্যাংকের আসল কাজগুলো কি, কিভাবে এটা ঋণ নিয়ন্ত্রণ করে, আর এর বিভিন্ন কৌশল আমাদের সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে। আচ্ছা, এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক। অনেকেই ভাবেন কেন্দ্রীয় ব্যাংকের কাজ শুধু টাকা ছাপানো, কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। প্রথম আর সবচেয়ে বড় কাজ হল দেশে নোট বা কাগজের টাকা ছাপানোর অধিকার একমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই আছে, আর কারও নেই। এর ফলে কি হয়? পুরো দেশে একই রকম নোট চালু থাকে আর টাকার ওপর মানুষের ভরসাটাও বজায় থাকে। ভারতে যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ১ টাকার নোট ছাড়া বাকি সব নোট ছাপায়। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংক হল সরকারের নিজের ব্যাংক, মানে সরকারের সমস্ত টাকা পয়সার হিসেব রাখা, সরকারের হয়ে লেনদেন করা, এমনকি দরকার পড়লে সরকারকে অর্থনৈতিক পরামর্শ দেওয়া, এই সব কিছুই কেন্দ্রীয় ব্যাংক করে। সহজ কথায়, আমাদের জন্য কমার্শিয়াল ব্যাংক যা, সরকারের জন্য কেন্দ্রীয় ব্যাংকও ঠিক তাই। ভাবুন তো, একটা ক্লাসের সব ছাত্রছাত্রীকে যেমন একজন শিক্ষক সামলান, ঠিক সেভাবেই কেন্দ্রীয় ব্যাংক দেশের বাকি সমস্ত কমার্শিয়াল ব্যাংকে নিয়ন্ত্রণ করে, তাদের ওপর নজর রাখে। মানে পুরো ব্যাংকিং ফ্যামিলির হেড হলো এই সেন্ট্রাল ব্যাংক, আর এভাবেই সিস্টেমটা স্থিতিশীল থাকে। আচ্ছা, ধরুন কোনো কমার্শিয়াল ব্যাংক হঠাৎ করে বিরাট আর্থিক সমস্যায় পড়ল, অন্য কোনো জায়গা থেকে সাহায্য পাচ্ছে না, তখন কি হবে? ঠিক তখনই একজন অভিভাবকের মতো এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকটিকে ঋণ দিয়ে দেউলিয়া হয়ে যাওয়া থেকে বাঁচায়। একেই বলে লেন্ডার অফ লাস্ট রেজর্ট বা ঋণের শেষ আশ্রয়স্থল। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ঋণ নিয়ন্ত্রণ বা ক্রেডিট কন্ট্রোল। এটা এমন একটা ক্ষমতা যা দিয়ে সেন্ট্রাল ব্যাংক দেশের পুরো অর্থনীতিকেই নাড়িয়ে দিতে পারে। কিন্তু কেন এই ঋণ নিয়ন্ত্রণ এত জরুরি? কারণ এটা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখে। ব্যাপারটা একটু সহজভাবে ভাবা যাক। ধরুন বাজারে কেনার মতো জিনিস আছে মাত্র ৩০ টাকার, কিন্তু মানুষের হাতে কেনাকাটার জন্য ঘুরছে ৪০ টাকার। তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই ওই ৩০ টাকার জিনিসের দাম বেড়ে ৪০ টাকা হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার যোগান নিয়ন্ত্রণ করে এই মূল্যবৃদ্ধিটাকেই আটকানোর চেষ্টা করে। এই ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে মূলত ২ ধরনের হাতিয়ার আছে। একটা হলো পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ, আর অন্যটা গুণগত বা কোয়ালিটেটিভ। পরিমাণগত টুলগুলো হলো বড় হাতুড়ির মতো, যা পুরো অর্থনীতির ওপর একসাথে প্রভাব ফেলে। আর গুণগত টুলগুলো হলো সার্জেনের ছুরির মতো, যা খুব সূক্ষ্মভাবে নির্দিষ্ট কোনো খাতে প্রয়োগ করা হয়। চলুন প্রথমে পরিমাণগত টুলসগুলো দেখে নিই। এগুলোকে বলা যেতে পারে অর্থনীতির টাকার যোগান কন্ট্রোল করার মূল চাবিকাঠি। এটা হলো ব্যাংক রেট, যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক অন্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে লম্বা সময়ের জন্য লোন দেয়। বর্তমানে ভারতে এই রেট হল ৬.৭৫%। এই রেট বাড়লে ব্যাংকগুলোর জন্য লোন নেওয়া কঠিন হয়ে যায়, ফলে তারাও সাধারণ মানুষকে কম লোন দেয়। এরপর আসছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। নিয়ম অনুযায়ী কমার্শিয়াল ব্যাংকগুলোকে তাদের মোট জমার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। বর্তমানে এই হার হল 4.5%। আর এটা হলো এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এক্ষেত্রে ব্যাংকগুলোকে তাদের মোট জমার ন্যূনতম 18% নিজেদের কাছেই রেখে দিতে হয়, তবে সেটা ক্যাশ, সোনা বা সরকারি বন্ডের মতো তরল সম্পদ হিসাবে রাখতে হয়। তাহলে দেখুন, ব্যাপারটা খুব সোজা। যখন কেন্দ্রীয় ব্যাংক এই রেটগুলো বাড়িয়ে দেয়, তখন কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে লোন দেওয়ার মতো টাকা কমে যায়, ফলে বাজারের টাকার যোগানও কমে আসে। আর যখন এই রেটগুলো কমানো হয়, তখন ঠিক এর উল্টোটা হয়। ব্যাংকগুলো বেশি করে লোন দিতে পারে আর বাজারে টাকার যোগান বেড়ে যায়। এবার আসা যাক গুণগত টুলসগুলোর কথায়। এগুলোকে অর্থনীতির সার্জিক্যাল স্ট্রাইক বলা যেতে পারে।
কারণ এগুলো পুরো সিস্টেমকে প্রভাবিত না করে শুধু নির্দিষ্ট কোনো সেক্টরের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে আছে মার্জিন রিকোয়ারমেন্টস, মানে কোনো লোনের জন্য নিজের পকেট থেকে কতটা দিতে হবে, নৈতিক প্ররোচনা বা মোরাল সুয়েশন, যেখানে ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়, ঋণের রাশনিং, মানে কোন খাতে কতটা লোন দেওয়া যাবে তা ঠিক করে দেওয়া, আর দরকার পড়লে প্রত্যক্ষ ব্যবস্থা বা ডাইরেক্ট অ্যাকশন। এই নৈতিক প্ররোচনা বা মোরাল সুয়েশন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি কোনো অর্ডার দেয় না, বরং কমার্শিয়াল ব্যাংকগুলোকে পরামর্শ বা অনুরোধের মাধ্যমে তাদের নীতি অনুসরণ করতে বলে। যেমন ধরুন, দেশে বন্যার পর কৃষকদের সাহায্য করার জন্য কৃষি খাতে বেশি করে লোন দিতে অনুরোধ করা হলো। তো এতক্ষণ তো অনেক জটিল আলোচনা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব নীতির সাথে আমাদের মতো সাধারণ মানুষের জীবনের সম্পর্কটা কোথায়? চলুন সেটাই এবার দেখা যাক। দেখুন, কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তের প্রভাব সরাসরি আমাদের পকেটে এসে পড়ে। ব্যাংক রেট বা সিআরআরের সামান্য একটু পরিবর্তন হলেই আমাদের হোম লোন, গাড়ির লোন বা পার্সোনাল লোনের সুদের হার বেড়ে বা কমে যেতে পারে। আর তার ফলে আমাদের মাসিক ইএমআই থেকে শুরু করে কেনাকাটার ক্ষমতা সবকিছুতেই এর প্রভাব পড়ে। তাহলে বোঝাই যাচ্ছে, একটা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার মতো বিশাল একটা দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের কাঁধে। কিন্তু আজকের এই প্রতিনিয়ত বদলে যাওয়া বিশ্ব অর্থনীতিতে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী হতে পারে? এই প্রশ্নটা আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবার সুযোগ করে দেয়।